জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানি মৃধা। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ ইমেজ সংকটে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর স্কটন গার্ডেনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে দলের ইফতার আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, দেশের অসাম্প্রদায়িক চরিত্র ধরে রাখতে হবে। ইফতারে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে আওয়ামী লীগ ও মুজিববাদ রাজনীতির কোনো স্থান হবে না, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। ইফতারে অংশ নিয়েছেন জামায়াত ইসলাম, নাগরিক ঐক্য, গণসংহতি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারা। বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেটাই আমাদের প্রত্যাশা। তো সেই জায়গায় অবশ্যই যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্যই আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি এই জন্য, কিন্তু ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট আমরা তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি। শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি, একথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। বিচার বিভাগ সংস্কার করলে সমাজের অর্ধেক অসঙ্গতি দূর হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে কথা বলেন জামায়াতের আমির। এ সময় তিনি আরও বলেন, অতীতে দেশে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারের রায় দেওয়া হয়েছে, সেই মনোভাব থেকে বেরিয়ে আসার সময় এসেছে। আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদানই এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে। এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটা পরীক্ষা হবে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা এনসিপির গণ ইফতারে এ কথা বলেন তিনি। এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না। সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে 5টি বা 6টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রাজধানীর বনশ্রী এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক রোকসানা বেগম হ্যাপি।
মামলার এজাহারে থেকে জানা যায় 2021 সালে বাসা বাড়ির নিরাপত্তা কর্মীর বাসায় গৃহশিক্ষক জাহিদুল ইসলাম আরবি পড়াতে গিয়ে বাথরুমের দরজা আটকে ধর্ষণ করেন 7 বছরের শিশুকন্যাকে। পরে ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। 7 বছরের একটা শিশু বাচ্চা, তাকে সে আরবি প্রাইভেট পড়াইতো। আরবি প্রাইভেট পড়াইতে আইসা ঘটনার দিন সে ঘটনাস্থলে ভিকটিমের বাবা মা না থাকায় ওই সুযোগে সে দর্শন করে এবং দর্শন পরবর্তীতে এটা মামলা হয়। আমাদের আদালত থেকে একটা জঘন্যতম অপরাধের, যেখানে শিশু 7 বছরের একটা ভিকটিমকে দর্শন করা হয়েছে, এটার ন্যায় বিচার ভিকটিম পরিবার সহ সারা দেশবাসী আজকে ন্যায় বিচার পেয়েছে। রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি এনামুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। গেল মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়া 2 আসামি এনামুল হক ও হামিদুর রহমানকে বুধবার বিকেলে তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আসামি হামিদুর রহমানকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে মামলার নথি আদালতে না আসায় শুনানি হয়নি। মামলার এজাহার থেকে জানা যায়, সংঘবদ্ধ একটি অপরাধী চক্র নিয়ে সংবাদ সংগ্রহের সময় সোমবার রাত 11টার দিকে পল্লবী মাটিকাটা এলাকার সিঙ্গার সৌমের গলিতে যাওয়া মাত্রই ভুক্তভোগী নারী সাংবাদিককে 4 দিক থেকে ঘিরে ফেলে দুর্বৃত্তরা। এক পর্যায়ে পল্লবী থানার বালুরঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন ভুক্তভোগী। বরগুনায় আলোচিত মন্টু দাস হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি হলেন মোহাম্মদ আসলাম ওরফে কালু, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং রামচন্দ্র রায়। বুধবার দুপুরে এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন বরগুনা জেলা জজ আদালত। পুলিশ জানায়, নিহত মন্টু দাসের মেয়েকে ধর্ষণের মামলায় আসামি রামচন্দ্র, কালু ও রফিককে গ্রেফতার মামলায় দেখিয়ে 5 দিনের রিমান্ড আবেদন করেন আদালত। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মন্টু দাসের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। বিচারকরা সঠিকভাবে কাজ করলে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে বলে মত দিয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বলেন, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। সমাজে টালমাটাল অবস্থা থাকলে ধর্ষণের মতো অপরাধ বাড়ে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ধর্ষণ আইন সংস্কার জোটের এক আলোচনা সভায় কথা বলেন সাবেক এই বিচারপতি। বিচারক স্বাধীনভাবে কাজ করলে ন্যায় বিচার করা অনেক সহজ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সালমা আলী বলেন, ধর্ষণের শিকার নারীর প্রতি পুলিশের আচরণ আরও মানবিক হতে হবে। বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের প্রস্তাবনার বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ বলেন, ধর্ষণের বিচারের জন্য আলামত সংগ্রহ জরুরি। নারীর সুরক্ষা নিয়ে কাজ করে এমন কয়েকটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। একজন বিচারকের আসনে বসে যতক্ষণ সে না মনে করবে যে সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, এবং আসলেই কিন্তু একজন বিচারক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, এটা যে একটা সামাজিক ব্যাধি এবং এই যে এখন একটা টালমাটাল সময় চলছে বাংলাদেশে, সে কারণেও একটা কেমন যেন একটা অবস্থা, এই যে এই অবস্থায় এই ব্যাধিগুলো বেড়েছে, এবং সেই কারণেই আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টও চাচ্ছেন যে তারা এই আইনটাকে সংশোধন করতে। ভোটার হওয়া ঠেকাতে তালিকাভুক্ত 10 লাখের বেশি রোহিঙ্গার তথ্য নির্বাচন কমিশনকে দিতে একমত হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCRI। বিকালে ইসি সচিবালয় এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয় সংস্থাটির। রোহিঙ্গাদের তথ্য কমিশনকে সরবরাহ করতে এরই মধ্যে কারিগরি টিমও গঠন করা হয়েছে। বুধবার বিকালে নির্বাচন কমিশন ভবনে UNHCR এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। UNHCR এর হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখের বেশি। উল্লেখ করে এনআইডি ডিজি ASM হুমায়ুন কবির বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত সময়ের মধ্যে
তথ্য পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। জানান ইউএনএইচসিআর এর কাছ থেকে রোহিঙ্গাদের তথ্য অনুযায়ী ভোটারের তালিকাকেও যুক্ত হয়ে থাকলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের সংরক্ষিত তথ্যের ব্যবহারে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসি এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান এনআইডি ডিজি। টেকনিক্যাল টিমটা হয়েছে, সেখানে আমাদের সিস্টেম ম্যানেজার মিস্টার আশরাফ উনি এটা কোঅর্ডিনেট করবেন। মোফা থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, উনি থাকবেন এবং ওনাদের অন্য কেউ যদি থাকে তিনি থাকবেন। আর ইউএনএইচসিআর থেকে ওনাদের প্রতিনিধি থাকবেন। এই প্রতিনিধিরা মিলে আগামী সপ্তাহে তারা বসবে এবং ওই দিন আবার ঠিক করে নেবে আবার কবে বসবে। সো তারপরে আমরা একটা হয়তো টাইম বা সময় পাবো যখন থেকে আমরা এই ডাটা পাবো এবং আমরা এই ডাটা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। এখন চারদিকে নিচ্ছে একটু বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের সম্পত্তি কারণীয় সম্পর্কে এখনই উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। গেল 17 মার্চ মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তারা সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এসব সমস্যা সমাধানের করণীয় নির্ধারণ করে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। এ সময় পুলিশের জন্য নতুন করে 364টি পিকআপ এবং 140টি প্রিজনার ভ্যান কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া ভাড়া করা ভবনে থাকা 65টি থানার জন্য জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা বলেন সরকার প্রধান। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকায় একটি আদালতে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। রায়ে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও আরও প্রায় 300 জন আহত হন। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 17 বছরের সাজা অবৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার দাবি করা হয়। গ্রেপ্তারের 7 দিন পর গুলশান থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় 2007 সালের 30 অক্টোবর বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি বিশেষ আদালত। বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী গ্রেপ্তারের 7 দিন পরে উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না।
দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক, যার বাজার মূল্য 32 কোটি টাকা। দুদকের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আব্দুস সোবহান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন 51টি ব্যাংক হিসেবে 97 কোটি 63 লাখ 23 হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। গণ অভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে ছিলেন। গেল 25 আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোবহান মিয়া ওরফে গোলাপ, সাবেক সংসদ সদস্য মাদারীপুর 3, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ 68 কোটি 32 লক্ষ 75 হাজারও বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং 51টি ব্যাংক হিসাবে 97 কোটি 63 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 3 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বুধবার সকালে শুনানি শেষে আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদ রেজার আদালত। একই আদালতে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও আদাবর থানায় পৃথক 19টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা আদালতে নেওয়া হলেই রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার দাবি করেন তারা। আন্দোলন দমনে তাদের ভূমিকা ছিল না, অথচ দেশবাসী দেখেছে কিভাবে তারা আন্দোলনরতদের দমন করেছেন। সাদেক খানের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্যান্য যারা আছে দীপু মনি এবং ইনু মেনন তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। তারপরে তাদের আইনজীবীরা ছিল, তারাও রিমান্ডের বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন। কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনও কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। আগামী বাজেটে অপ্রয়োজনীয় প্রকল্প স্থান পাবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় আগামী অর্থ বছরের সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের ভাতা বাড়ানোর ইঙ্গিত দেন। মূল্যস্ফীতি, ব্যাংক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বাজেট করা হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে, বাকি সংস্কার পরবর্তী সরকার এসে করবে। এছাড়া গৃহস্থলী কাজের অর্থনৈতিক স্বীকৃতি, বিনিয়োগ, কর্মসংস্থান নিয়েও প্রস্তাব তুলে ধরেন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা। এনবিআরের সংস্কার করব, ট্যাক্স রিলিভের বাসা যায়, করাপশন কিভাবে কমা যায়, ট্যাক্স কালেকশন। অর্থাৎ এই প্রেক্ষিতে আপনারা যেগুলো বলবেন সেটা যেন আসু বাস্তবায়ন হয়। এখন যদি বলেন যে একদম পুরা আপনার ব্যাংকিং থেকে পুরো আইন টাইন, ক্যাপিটাল সেক্টর যে আইন টাইন সব চেঞ্জ করে দেন, এগুলো হবে না। এইটা অনেক ভাবনা চিন্তা করে করতে হয় এগুলো, এবং সেগুলো বেটার হলো এটা পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা আরও বেশি আলাপ আলোচনা তারা করবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুর্নীতিমুক্ত, দেশে দুর্নীতি কমার এটিও একটি কারণ বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আগামীতে ধীরে ধীরে দুর্নীতি আরও কমবে বলেও মনে করেন তিনি। বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যক্তি স্বার্থ ভুলে নৈতিক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসার ক্ষেত্রে কোনো দেশই বন্ধু নয়, বরং প্রতিযোগী। তাই এলডিসি উত্তরণ যতটা চ্যালেঞ্জের, তার চেয়েও বেশি সম্ভাবনার। এটি কাজে লাগাতে ব্যবসায়ীদের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট
ইন ক্রিয়েটিং পলিসিস, তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি, এটা দীর্ঘমেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে দেশের থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। সো করাপশন শেষ হয়ে যায়নি, করাপশন শেষ হওয়াটা ডিফিকাল্ট। হোয়াট উই ক্যান ডু, আই অলওয়েজ সে দ্যাট ইউ ক্যান মেক ইট ডিফিকাল্ট। এই ধরনের জিনিস যদি চালু থাকে, করাপশন কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি ইনশাল্লাহ আস্তে আস্তে কমছে এবং আরও কমবে। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের কার্জন হলে মাদুর পেতে ইফতার অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ফিলিস্তিনির মানবতার চরম লঙ্ঘন করেছে ইসরায়েল। শিক্ষার্থীরা ও অতিথিসহ 600-র বেশি অতিথি উপস্থিত ছিলেন এই ইফতারে। ছাত্র শিবিরের সভাপতি আরও বলেন, বিগত সময়ে উন্মুক্তভাবে ক্যাম্পাসগুলোতে ইফতারের আয়োজন করতে পারেনি শিক্ষার্থীরা। কোরআন তেলাওয়াতের আয়োজনও দেওয়া হয়েছে বাধা। এসবের প্রতিবাদে ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয় বলেও মন্তব্য করেন তিনি। দুঃখজনক হচ্ছে এখানে ম্যাক্সিমাম সংখ্যাটাই হলো শিশু, নারী এবং বৃদ্ধ। তো এটা আসলে মানবতার চরম লঙ্ঘন বলা চলে এবং বর্বরতারও সর্বোচ্চ সীমা অতিক্রম করে বলে আমরা মনে করি। আগামী শুক্রবার আমরা প্রত্যেক জেলা শহরে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ এবং গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছি। 16 বছর বাঙালি সংস্কৃতির নামে ইসলাম সংস্কৃতির চর্চা করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রাজধানীর সাইমুম শিল্প গোষ্ঠীর ইফতার অনুষ্ঠানে আরও বলেন, নতুন বাংলাদেশে কেউ যেন ধর্ম পালনে আঘাত না পায় সেদিকে লক্ষ্য রাখছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, 5 আগস্টের পর সবাই কোনো বাধা ছাড়াই সব ধর্মের চর্চা করতে পারছেন। বাঙালি সংস্কৃতির নামে আমরা দেশটাকে ভাগ করেছি, ভাগের ফলাফল খুবই খারাপ হচ্ছে এবং সেই ভাগের বিস্ফোরণটা আমরা দেখেছি 5ই আগস্টে। আমরা মনে করি বিপ্লবের পরে আমাদের শিক্ষা হওয়া উচিত যে কোনো এক ধরন বা কোনো একটা দিকে হেলে যাওয়া সমাধান না। আমি নামাজ পড়বো, আমার এখানে নামাজ, রোজা, সেহরি সব কিছু আমার কালচারের পার্ট। আমার এখানে কেউ পয়লা বৈশাখে যাবে, সেটা তার কালচারের অংশ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ সহ বেশ কিছু দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ। বুধবার বেলা 11:30টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে করে তারা আরও বলেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, তাই তাদের উচিত দ্রুত নির্বাচন দেওয়া। এ সময় ধর্ষণকারীদের দ্রুত বিচার, নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ এবং ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিও জানান আন্দোলনকারীরা। 3.5 মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় এবং সকল প্রকার রেশন বন্ধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের 4টি বাগানের শ্রমিকরা। বুধবার দুপুরে সিলেটের সদর উপজেলার কালাগোল, বরজান, খাদিম ও মালনীছড়ার চা বাগানের শতাধিক চা শ্রমিক মিছিল সহযোগে সিলেট সদর উপজেলার সামনে অবস্থান নেন। এ সময় তারা বলেন, দীর্ঘ 14 সপ্তাহ যাবৎ বেতন ভাতা না পাওয়ার অনাহারে জীবন কাটছে তাদের। বেতন না পাওয়ায় চা শ্রমিকদের অন্যতম বড় উৎসব ফাগুয়াও পালন করতে পারেননি তারা। এছাড়া তাদের জন্য বরাদ্দ রেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। বাধ্য হয়েই অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানান তারা। চা বোর্ডের মাধ্যমে সবগুলো বাগান পরিচালনা করে চা শ্রমিকদের বেতন, বোনাস সহ সকল সমস্যা সমাধানের দাবিও জানান অবস্থানরতরা।
শ্রীমঙ্গলে 23তম চা নিলামে 3টি ব্রোকার্স হাউসের 1,19,167 কেজি চা নিলামে উঠলেও বিক্রি হয়েছে মাত্র 500 কেজি। চায়ের গুণগত মান ভালো না থাকা ও রমজান মাসে ক্রেতা উপস্থিতি কম থাকা এমনটি হয়েছে বলে জানান ব্রোকার্সরা। বুধবার সকাল 10টায় শ্রীমঙ্গলের খান টাওয়ারে চায়ের অস্থায়ী নিলাম কেন্দ্রে চা নিলাম শুরু হওয়ার মাত্র 10 মিনিটেই শেষ হয়ে যায়। 3টি ব্রোকার্স হাউসের মধ্যে 2টির কোনো চাই বিক্রি হয়নি নিলামে। শুধুমাত্র জালালাবাদ টি ব্রোকার্সের পঞ্চগড়ের জামান টি হাউসের 500 কেজি চা 135 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এই নিলাম মাত্র একজন বায়ার উপস্থিত ছিলেন। ব্রোকার্সরা জানালেন, রমজান মাস থাকায় ও চায়ের গুণগত মান ভালো না হওয়ায় এই পরিস্থিতি। ছাত্রদলের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিরুদ্ধে হলে সিট বাণিজ্যের অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, গেস্টরুম কালচার চালু রেখে ছাত্রলীগের পথেই হাঁটছে ছাত্রদল। ছাত্রদলের হামলা নিন্দা জানিয়ে অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যেও হল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি জানিয়েছে বৈষম্য বিরোধীরা। 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্রলীগ গিয়েছে যে পথে, ছাত্রদল যাচ্ছে একই পথে। প্রত্যেকটা ছাত্রলীগের নেতাকর্মীরা এবং যারা সদস্য ছিল এরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে ছাত্রদলের ছত্রছায়া আছে। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে আলোচনা করে 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে যদি বিচার এবং তাদের হল থেকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল না হয় তাহলে পরবর্তী কার্যক্রম ঘোষণা করে দেওয়া হবে। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। বুধবার ভোর 6টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীনগরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গদখালী গ্রামের নাজমা খাতুন, বামন আলী গ্রামের রত্না খাতুন এবং সৈয়দপাড়া গ্রামের মোহাম্মদ বাবলু। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন চালিত ভ্যানের 3 যাত্রী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর জাহাজে পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকটের অভিযোগে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সকাল থেকে পণ্যবাহিনী বিভিন্ন জাহাজ পরিদর্শন করে নৌবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাম্প্রতিক রমজানকে কেন্দ্র করে গেল বছরের চাইতে বেশি ভোগ্যপণ্য আমদানি হয়। অভিযোগ উঠেছে, এসব পণ্য বাজারে একসাথে ঢুকলে দাম কমে যাবে এমন আশঙ্কায় লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছে কোনো কোনো ব্যবসায়ী। এরই প্রেক্ষিতে শুরু হয়েছে যৌথ অভিযান। এ সময় বেশ কয়েকটি জাহাজের পণ্য ও কাগজপত্র খতিয়ে দেখা হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, লাইটারেজ জাহাজ অবৈধভাবে পণ্য মজুত ঠেকাতে 72 ঘন্টার মধ্যে বন্দর সীমা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কোনো অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ এক ব্যক্তির মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পটুয়াখালীর পাঙ্গাশী ইউনিয়ন থেকে সাকিব মুন্সি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পর উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভুক্তভোগী নারী। এক পর্যায়ে তাকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে স্থানীয় সাকিব মুন্সি ও সিফাত মুন্সি। ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। পুলিশ জানায়, এ ঘটনায় এজাহার নিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন ফের শুরু হওয়ার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
সহিংসতার এই নতুন চক্র আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞা দেখিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলায় মানবিক দুর্ভোগ আরও বাড়িয়েছে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ, সর্বাধিক সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতি ভেঙে পরপর 2 দিন বিমান হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আইডিএফ জানায়, ইতিমধ্যে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নেট জারিম করিডোর। উপত্যকায় 2 প্রান্তের মধ্যে বাফার জোন তৈরিতে 1 মাস পর 500 মিটার গুরুত্বপূর্ণ করিডোরটি এখন ইসরায়েলের দখলে। এতে করে উপত্যকায় ফিলিস্তিনিরা 2 প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। গাজার মধ্য ও দক্ষিণ অঞ্চলে স্থল অভিযান চলবে জানিয়ে আইডিএফ। এর আগে 2 দিনের বিমান হামলায় প্রায় 500 ফিলিস্তিনি নিহতর পর এই হামলাকে কেবল শুরু বলে অভিহিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল একদিনে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ প্রায় হারিয়েছে 24 জন। নতুন করে সংঘাতের বিরোধিতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল সহ বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষে আলোর মুখ দেখেনি দ্বিতীয় ধাপ। এর মধ্যে হুট করেই অবিরাম বোমা বর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিনে 400-র বেশি মানুষের মৃত্যুতে হতবাক বিশ্ববাসী। নানা মহলে তীব্র সমালোচনার ঝড় উঠলেও ফিলিস্তিনিদের এই দুর্দশার জন্য হামাসের উপর দায় চাপিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। এদিকে হামাস বলছে, গাজায় হামলা চালিয়ে যুদ্ধবিরতি বা জিম্মিদের মুক্তি বিষয়ে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইয়েমেনের রাজধানী সানার অন্তত 10টি এলাকায় লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে শহরের বিভিন্ন স্থাপনা ও শিল্প কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বিমান বাহিনী। রণতরী থেকে একের পর এক যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের দিকে। হুতি অধ্যুষিত বন্দরের নগরী হুদিদাহ শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে শহরের অন্যতম বেসরকারি মালিকানাধীন লোহা ও ইস্পাত কারখানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $1.5 কোটি মার্কিন ডলার। বন্ধ হয়ে গেছে কারখানাটির উৎপাদন। যদিও মার্কিন বাহিনীর দাবি, তারা ইয়েমেনের হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপকালে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে রুশ প্রেসিডেন্ট পুতিন জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছেন বলে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। সংবাদ সম্মেলনে জেলেনস্কি অভিযোগ করেন। এছাড়াও পুতিনের কথা বাস্তবতার সঙ্গে খুবই বেমানান বলেও মন্তব্য করে বলেন, মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে আলাপের পর পুতিন বলেছিলেন তিনি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের নির্দেশ দিচ্ছেন। কিন্তু তারপরও গেল রাতে সমগ্র ইউক্রেনের পাশাপাশি জ্বালানি অবকাঠামোতে 150টি ড্রোন হামলা হয়েছে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে তেল মজুদের ডিপোর উপর হামলা চালানোর পাল্টা অভিযোগ করেছে রাশিয়া। এমন পরিস্থিতির মধ্যেই ফোনে ঘণ্টাখানেক কথা বলেন ট্রাম্প জেলেনস্কি। সীমান্তবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ কুরস্ক অঞ্চলে প্রায় সব বসতি নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। ট্রাম্প ও পুতিনের ফোনালাপের আগ মুহূর্তে অঞ্চলের হামলা জোরদার করে মস্কো। এছাড়া খার্কিভ, দোনেৎস্ক, জাপোরিজিয়ায় ইউক্রেনীয় সেনা ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের তেল স্থাপনা, বিমান ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেন বলছে, গেল একদিনে রাশিয়ার 18টি আক্রমণ বেশ ভালোভাবে প্রতিহত করেছে তারা। বেশ কয়েকটি জায়গায় পাল্টা আক্রমণও চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মহাকাশে 9 মাস আটকে থাকার পর পৃথিবীতে ফিরলেন 2 মার্কিন নভোচারী সুনি উইলিয়ামস ও বুচ উইলমোর। বায়ুমণ্ডলে তীব্র ঘর্ষণের মধ্য দিয়ে প্রবেশের পর 4টি প্যারাশুটের সাহায্যে অনেকটা ধীর গতিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আছড়ে পড়ে স্পেস এক্সের ড্রাগনের ক্যাপসুল। এ সময় একদল ডলফিনের ঝাঁক ক্যাপসুলটিকে ঘিরে
সাঁতরে স্বাগত জানায় মহাকাশচারীদের। মোট 4 জনের নভোচারী পৃথিবীতে ফিরেছেন এ যাত্রায়। গত বছরের জুনে মাত্র 8 দিনের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন রাজ উইলিয়াম ও সুনি উইলিয়ামস। পরীক্ষামূলক যে মহাকাশ যাত্রায় চড়ে তারা পৌঁছেছিলেন সেটিতে কারিগরি ত্রুটির কারণে 9 মাস আটকে ছিলেন মহাকাশী। তাদের ফেরাতে চলতি সপ্তাহে 29 ঘন্টার যাত্রা শেষে নতুন ক্রু নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় ড্রাগন ক্যাপসুল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একের পর এক জ্বলছে ইলন মাস্কের মালিকানাধীন টেসলার গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় লাস ভেগাসে টেসলার শোরুমের সামনে পার্ক করা অন্তত 10টি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এর কিছু সময় পর টেসলার সাইবার ট্রাকেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রাম্পের উপদেষ্টা মাস্কের অভিযোগ, অর্থের বিনিময়ে বিভিন্ন মানুষ দিয়ে সব কর্মকাণ্ড ঘটাচ্ছে ডেমোক্র্যাটরা। এর আগে নিউ ইয়র্কের টেক্সাস সহ অন্তত 10টি অঙ্গরাজ্যে টেসলার শোরুমের সামনে বিক্ষোভ ও হামলা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ছাঁটাই করেন বহু মানুষকে। এ নিয়ে তার প্রতি ক্ষোভ বাড়তে থাকে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। বাংলাদেশ ফুটবল দলের সাথে অনুশীলন করেছেন হামজা চৌধুরীও। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টিকিটের প্রচলন শুরু। বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলন, আর সেখানেই ঘটল বাংলাদেশের ফুটবল ইতিহাসের বিরল এক ঘটনা। বাংলাদেশের ফুটবল দলের অনুশীলন দেখতে টিকিটের চল ছিল না এতদিন। হামজার আগমনে শুরু হয়েছে সেই প্রচলন। প্রথমবারের মতো দর্শকরা টিকিট কেটে জাতীয় দলের প্রস্তুতি উপভোগ করেছেন। অবশ্য অনুশীলনের ঘণ্টাখানেক চললেও অনুশীলন দেখা গেছে মাত্র 15 মিনিট। এই সময় দলের সঙ্গে রানিং, স্ট্রেচিং সহ ফিটনেস ও বিভিন্ন স্কিলের কাজ করেন হামজা। 25 মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভুঁইয়ার পর ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইস্যুতে এবার কোচের সঙ্গে একমত পোষণ করলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। নিশ্চিত করলেন ভারতের বিপক্ষে ম্যাচে থাকছেন না এই ফুটবলার। এর আগে এই ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা ও আন্দোলনকারী ফুটবল সমর্থকদের সঙ্গে আলাদা বৈঠক করেন বাফুফের সভাপতি। মানে ফাহমিদুলের সিদ্ধান্ত তো আমাদের কোচ দিয়েছে সৌদি আরবিয়াতে, তো আমি কোচ যেই স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াডকে নিয়েই আগামীতে ইন্ডিয়াতে খেলতে যাচ্ছি। দলের ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমরা ফুটবল স্কোয়াড গড়ে তুলেছি, আমরা স্কোয়াডকে নিয়ে এখন কমেন্ট করি। আর আগামীতে যে একটা 72 বড় ম্যাচ আসতেছে সেটার উপর আমরা ফোকাস থাকি। আমাদের 23 জনের স্কোয়াড অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে আমরা প্রেসকে জানিয়ে দিব। তো সেই 23 স্কোয়াডে এবারের জন্য ফাহমিদুল নাই। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে আলোচনায় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ফাহমিদকে না রাখার কারণ আবারও ব্যাখ্যা করেছেন কোচ হাবিয়ার ক্যাব্রেরা। এদিকে হামজার সংযুক্তি দলের শক্তি দ্বিগুণ করবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আর ভারত ম্যাচের আগে কোনো ধরনের চাপ নয়, বরং লাল সবুজ জার্সি গায়ে চড়াতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী। He has been 1 week with us. We had had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better. But the conclusion that I make, and it's my decision, is that he still needs more time. Because now the atmosphere is maybe 5 times bigger. ওই সময় তো আমার প্রথম ম্যাচ ছিল নেপালের সাথে। I think there was full house in Nepal. So I think it's going to be full house in India as well. So I think Hamza will face the similar situations. Alhamdulillah, I'm not feeling that pressure. I'm feeling a lot of love right now. And for me, I'm just here to try and improve the team and help the team as much as I can. দেশের 5 সেরা ক্রিকেটারের পর জাতীয় দলে নেই কোনো নিয়মিত পারফর্মার। হৃদয়, জাকের আলীরা কি পারবেন বিশ্বমঞ্চে সাফল্যের কাণ্ডারি হতে? বিসিবি পরিচালক জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের খরার মূল কারণ খুঁজে বের করতে একসাথে বসবে ক্রিকেট বোর্ডের 4টি বিভাগ। তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না, বা 2-2.5 বছর আগে কোথাও ছিল না, জাস্ট নতুন নতুন ঢুকে। তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে মানে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে আর কি। অপারেশনস, টাইগার্স, এইচপি, ডেভেলপমেন্ট, 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি।
ডিপিএলে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ও গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটে নেমে ইমরুলের ৮৬ রানের ইনিংসে ভর করে ২৯৪ রান করে অগ্রণী ব্যাংক। টার্গেটে নেমে ২৪৮ রানেই থেমে যায় শাইনপুকুর। অধিনায়ক রাফসান সেঞ্চুরি করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। অন্যদিকে বিকেএসপিতে রূপগঞ্জের বিপক্ষে ২২৩ রানেই থেমে যায় পার্টিক্স স্পোর্টিং ক্লাব। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। তবে আব্দুল মজিদের সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে রূপগঞ্জ। আর মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের দেয়া ২৯০ রানের জবাবে ২ উইকেটে জয় পায় গুলশান। বিশাল চৌধুরী, আইচ আবদুল্লাহ ও মোহাম্মদ ইলিয়াসের হাফ সেঞ্চুরি করেন। ব্রাদার্সের সোহাগ গাজী নেন ৪ উইকেট। শেষ করছি এখন চারদিক। এখন টিভির ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।